খুনির ফয়সালের ৩ টা ভিডিও আমি দেখেছি লাস্ট। যেটা আমার কাছে মনে হচ্ছে যে একেকটা ভিডিও দিয়েছে এবং অ্যাকচুয়ালি মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে নাই। তখন 2nd টা দিয়েছে। 2nd টা দিয়েও যখন হয় নাই, তখন 3rd টায় যখন দিয়েছে তখন আবার পিছনে অ্যারাবিক মিউজিক দিয়েছে। মানে অ্যাজ ইফ অ্যারাবিক মিউজিক হইলেই এটা দুবাই হয়ে যাবে। দুবাই এবং হয়ে ওইটার ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি আমি দেখলাম যে মানে বাংলাদেশের মতো ট্রাফিকের মানে বাংলাদেশে যেরকম ট্রাফিক সাউন্ড। হর্ন-টর্ন বাজে এরকম হর্ন-টর্ন আসতেছে। সো আমি স্ট্রংলি বিশ্বাস করি অ্যাকচুয়ালি সে এখনো বাংলাদেশেই আছে। তারপরে হাদি হত্যার বিষয়টা নিয়ে যে আসামির যে ভিডিও বার্তাগুলো আসতেছে, এই বিষয়টা নিয়ে একটু আপনার ক্লিয়ারিফিকেশন জানতে চাই যে আইজিপি থেকে বলা হয়েছে এটা নিয়ে বিশ্লেষণ করছেন উনি, নো কমেন্টস, এখন কমেন্টস করতে চাচ্ছেন না। অপরদিকে এই ভিডিও বার্তাগুলো অনেক বিশ্লেষণ হচ্ছে, কারা এগুলো ছড়াচ্ছে, কি উদ্দেশ্যে ছড়াচ্ছে, এই বিষয়টা একটু বলবেন এবং জামাতের সঙ্গে বিএনপির ঐক্য হওয়ার সম্ভাবনা কতটুকু দেখেন? মুস্তাফিজ। ধন্যবাদ। আমি ১ম এই হাদির খুনির ফয়সালের ৩ টা ভিডিও আমি দেখেছি লাস্ট। যেটা আমার কাছে মনে হচ্ছে যে একেকটা ভিডিও দিয়েছে এবং অ্যাকচুয়ালি মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে নাই। তখন 2nd টা দিয়েছে। 2nd টা দিয়েও যখন হয় নাই, তখন 3rd টায় যখন দিয়েছে তখন আবার পিছনে অ্যারাবিক মিউজিক দিয়েছে। মানে অ্যাজ ইফ অ্যারাবিক মিউজিক হইলেই এটা দুবাই হয়ে যাবে। দুবাই এবং হয়ে ওইটার ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি আমি দেখলাম যে মানে বাংলাদেশের মতো ট্রাফিকের মানে বাংলাদেশে যেরকম ট্রাফিক সাউন্ড। হর্ন-টর্ন বাজে এরকম হর্ন-টর্ন আসতেছে। সো আমি স্ট্রংলি বিশ্বাস করি অ্যাকচুয়ালি সে এখনো বাংলাদেশেই আছে। এবং এটা তো একদম আমি বলব এটা ক্লিয়ার। এখানে কোনো যেহেতু আ আ অলরেডি ইলিয়াস হোসেন একটা রেফারেন্স এ বলেছে যে ডিওএইচএস এর মধ্যে সে ছিল। এর আগে যে তার বোনের বাসায় যে ছিল, তার বাপ-মার সাথে যখন দেখা হয়েছে ওটার ভিডিও ফুটেজও বের হয়েছে। সো এটার সাথে যে আ বাংলাদেশের কোনো এজেন্সি জড়িত আছে এতে আমার কোনো ডাউট নাই। সো এই সমস্ত ক্ষেত্রে এই কারণেই এখন সরকারকে প্রেশার দিতে হবে যাতে আ এই হাদির খুনিকে সামনে নিয়ে আসে এবং হাদির খুনিকে যদি সামনে নিয়ে আসে তাহলে অনেক কিছু ক্লিয়ার হবে এবং মোট কথা হচ্ছে অনেক কিছু যে ক্লিয়ার হবে এটাই তো সরকার চায় না এবং আমি যেটা আগে বলছি সাকা চৌধুরীর সেই ডায়লগ এখন লেজ কুত্তা নাড়ায়। সো এখন কে এইটারে কন্ট্রোল করবে? সমস্যা হচ্ছে আর আমি এখন 2nd ইয়াতে আসি। আপনাদের একজন দর্শক যেটা বলেছে যে একজন লন্ডন থেকে ট্রেডিং হয়ে নিয়ে আসছে যে বাংলাদেশের আ বিভিন্ন বিচার-টিচার হওয়ার ব্যাপারে বিচার হইতে পারবে না। আমি নিজে আমার একটা এক্সপেরিয়েন্স বলি। আমি যখন জনাব তারেক রহমান যখন দেশে আসলেন, উনি যে ১৬ মিনিটের একটা ভিডিও একটা বক্তৃতা দিলেন, বক্তৃতাটা আমি মনোযোগ দিয়ে শুনেছি। উনি আধিপত্যবাদের কথা বলেছেন কিন্তু সে আধিপত্যবাদ এই ২৪ এর আধিপত্যবাদ না। উনি ৪৭ এর থেকে শুরু করে যে পুরানো আধিপত্যবাদ ওই মোড়কে এখন এইটার লজিকে যদি বলেন এটা ২৪ এর আধিপত্যবাদ আমি এটা স্বীকার করি না, বিশ্বাস করি না। হাদি এবং ৫৭ জন অফিসার এদের যে বিচার প্রক্রিয়া এবং এদেরকে বিচার করা এবং এই বিডিআর কমিশনের যে রিপোর্ট এতে ভারতের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এইটার পরে এটার বিচার চাওয়ার ব্যাপারে আমাদের রিটায়ার্ড অফিসারদের একটা ডিমান্ড ছিল। এটা যখন হইল না তখন আমি নিজে একজন সংশ্লিষ্ট বা বিএনপির একজন নেতাকে বলেছি যে উনি যখন হাদি এবং আ এই ৫৭ জন অফিসারের আ জানাতে যখন যাবেন তখন সাংবাদিকদের কথা বলার সময় আমরা চাই হাদিরটা হচ্ছে জাতীয় ডিমান্ড। সবাই চাচ্ছে যে হাদির বিচার হবে সামনে যেহেতু নির্বাচন। এটা কিন্তু আমি মনে করি যে উনি যদি বিচারের আশ্বাস দেন উনার ভোট বৃদ্ধি হবে এখানে। এটা একটা রাজনৈতিক স্ট্রং পয়েন্ট নির্বাচনের আগে। এইটা যেন বলে আরেকটা হচ্ছে যখন ৫৭ জন অফিসারের ইয়াতে গেছে তখন বলবে যে এই বিডিআর পিলখানায় যারা হত্যা করেছে দায়ীদের শাস্তির আওতায় আনা হবে। এই কথাটা যেন উনি বলেন এবং এটা হইলে রিটায়ার্ড অফিসারদের মধ্যে তার বিএনপির প্রতি যেটা ইয়াটা আসতো আরো বেশি করে আসতো। কিন্তু এরকম একটা জিনিস মানে যেটা সহজ ভাষায় বুঝলে যেটা হয় যেটা হচ্ছে এটা বললে রিটায়ার্ড অফিসাররা তার পক্ষে আরো স্ট্রং ভাবে থাকবে। কিন্তু আমরা কি অন গ্রাউন্ডে কি দেখলাম উনি এটা বললেনই না। সাংবাদিকদেরকে ওখানে এভয়েড করে গেলেন এবং এই বিষয়ে কোনো কথা বললেন না। সো এর মানে হচ্ছে যে বিএনপির ভিতরে যে আওয়ামী এবং আ ইয়া ভারতীয়। ভারতীয় রয়ের লোকজন যেগুলো আছে এগুলা তাকে এই কমেন্টটা করতে দেয় নাই। এইটা হচ্ছে মানে এটার মধ্যে মানে প্লেইন ডিডাকশন। কারণ আমি মনে করাই দিছি যে এটা মনে করবেন এটা আমাদের ডিমান্ড। আমি চাই বিএনপিকে সাপোর্ট করতে আগামী নির্বাচনে। এটা করার জন্য আমি চাই যে ৫৭ জন অফিসারের বিচারটা এনশিওর করবে এটা। বাট আমি আস্থা পাই নাই। সো
অ্যাট দ্য সেম টাইম ফেরদৌস স্যার ভালো জানবেন আমার থেকে, সেটা হচ্ছে রিটায়ার্ড অফিসারদের যারা আছে তারা বিএনপির প্রতি এখন নাখোশে, এখন জামাতের দিকে যাচ্ছে। এটার দায় বিএনপিকে নিতে হবে। যে বিএনপি, আমরা যখন মানে মিলিটারিতে ট্রেনিং নিয়েছি, আমাদের রোলটাই ছিল হচ্ছে উলফল্যান্ড আর গ্রিনল্যান্ড, আমরা এন্টি ইন্ডিয়া। বাট এই যে এটার সুবিধাটা কোনোদিন বিএনপি নেয় নাই, নিচে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আমাদেরকে লোভ লালসা দেখায়া 2 নম্বরী পদ্ধতিতে তাদের পক্ষে হচ্ছে তাদের বছর মানে তাদের ইয়াটাকে 17 বছর 16 বছর ইয়া করেছে, বৃদ্ধি করেছে, এবং এখনো তাদের লোকজন আমাদের এই সামনের নির্বাচনটা ইয়া করার চেষ্টা করতেছে। সো আমি দেখেছি ডক্টর শফিকুর রহমানের সাথে তারেক রহমানের যে ইয়াটা মিটিংটা হয়েছে এবং পরবর্তী যে আউটকাম, এটা আমি ভালো মতো দেখেছি। বাট কথা হচ্ছে তাদের দুজনের মধ্যে যত ইচ্ছাই থাকুক একসাথে কাজ করার, সামনে জাতি নয়, বাট ওই যে ভারতীয় রয়ের লোক যেটা আছে, সালাউদ্দিন, রুহুল, তারপর হচ্ছে আমির খসরু, এরা হইতে দিবে না, এইটা হইতে দিবে না। এটা আগেই তখন বুঝা গেছে, যখন লন্ডন থেকে বলেছিল যে তার আমার যাওয়াটা আমার উপর নির্ভর করে না, এতেই ক্লিয়ার হচ্ছে যে সে দায়বদ্ধ। সো আমরা বাংলাদেশ, সামনের বাংলাদেশ চাই হচ্ছে ভারতের আধিপত্যবাদ ফ্রি, ইয়া, এবং এটার জন্যই হাদির মতো একজন মানে একদম আমি বলবো হচ্ছে মাঠের কর্মী, মানে মাঠের লেভেলের নেতা, সে একটা জাতীয় নেতা হইতে পারছে কি জন্য? এই আধিপত্যবাদটাকে স্পন্সর করে। সো এই জায়গায় তারেক জিয়া এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেছে না, কারণ হচ্ছে তার উপরে, কারণ সবকিছু তার নিজের কথা মতো চলে না। সো এটাই ইঙ্গিত দেয়। এবং ফেরদৌস স্যার এ ব্যাপারে আমি অবশ্যই জানি যে উনি আরো বেশি জানেন, যে রিটায়ার্ড অফিসাররা এই কারণেই চলে আসছে জামাতের দিকে। সো এখানে এত হিসাব কিতাব করে লাভ নাই। বিএনপি এখন যে কাজটা করতেছে, জনগণকে আস্থায় আনতে পারতেছে না যে তারা এই বিচারগুলা করবে। সেনা অফিসারদের তো পারেই নাই, আমি ক্লিয়ার ভাষায় বলতেছি, সেনা অফিসারদের পারেই নাই। আমি চাই এই 57 জন অফিসারের বিচার হোক। ভারত যে এটার মধ্যে ইনভলভ ছিল, এটা নিয়ে আমরা আন্তর্জাতিক আদালতে যাইতে চাই, এবং এই জিনিসটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি মানে ভারতের সাথে নেগোসিয়েশনের একটা স্ট্রং পয়েন্টে আছি। বাট এখন পর্যন্ত কোনো সরকারকে আমরা দেখতেছি না স্ট্রং পয়েন্টে থেকে সেইভাবে ড্রাইভিং সিটে। এখন আমরা দেখি আসিফ নজরুল কাচুমাচু হইয়া বসে থাকে জনসেবকের সামনে। সো এইটার চেঞ্জ হওয়ার জন্য এইটাই হচ্ছে আমাদের সার্বভৌমত্বের যে ক্ষুধা আছে এটা, এবং সার্বভৌমত্বের ক্ষুধা আগামীতে যে রাজনৈতিক দল আমাদেরকে এনশিওর করতে পারবে, যে সার্বভৌমত্বটা এনশিওর করতে পারবে, সেটার পক্ষে আমরা ভোট দিব, জনগণ ভোট দিবে। এবং এইটা আপনারা যদি দেখেন যে নর্মালি যে এখন এত কিছুর পরেও ভারতীয় মিডিয়া জামাতকে তো চাচ্ছে না, বিএনপিকে চাচ্ছে। এটাই তো আপনার অ্যান্সার দিয়ে দিচ্ছে যে কারা ভারত বান্ধব আর কারা ভারত বান্ধব না। এই যে ডক্টর শফিকুর রহমান যে এতদিন পর একটা কথা বলেছে, নিজেই বলেছে, এবং এইটাই এখন তার এগেনস্টে যাচ্ছে। আমি আমার নিজের লাইফ দিয়ে বলি, আমি এখন থেকে 3 বছর আগে, সরি 2.5 বছর আগে, আমি যে ম্যাডাম খালেদা জিয়ার বাসার ইয়াতে ছিলাম, এজ এ ওসিএসইউ, ওখানে অবজারভার হিসেবে ছিলাম, এটার ভিডিও টিডিও সহ আমি প্রকাশ করে দিছি কারাকারাস। এখন এতদিন কিন্তু যখন স্বৈরাচারের এগেস্টে ইয়া হয়েছে, তখন কিন্তু বিএনপির লোকদের কোনো সমস্যা ছিল না। এখন আমি যেহেতু বিএনপির এগুলোর বিরুদ্ধে কথা বলতেছি, আমার কথাবার্তা বিএনপি বিরুদ্ধে চলে আসছে, যেহেতু আমরা চাই সার্বভৌমত্ব এবং এটার রেজাল্টটা বিএনপির কাছে পাচ্ছি না, এখন এটা হচ্ছে বিশাল সমস্যা। এখন এটা নিয়ে যে আমি কি বলে, আমি যেহেতু ম্যাডাম খালেদা জিয়ার বাসা উচ্ছেদ করছি, আমি নাকি নেতৃত্ব দিছি, আমার থেকে ভালো জানবেন, অ্যাটলিস্ট 30 জন অফিসার ওখানে হাজির ছিল আমার সিনিয়র, বাট এখানে থেকে আমি নেতৃত্ব দিচ্ছি, যেহেতু আমি এখন বলছি, নিজের থেকে বলছি, এখন এটা আমার এগেন্স্টে ব্যবহার হইতেছে।